গুড মর্নিং জানিয়ে ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজ জামাই ষষ্ঠী, তাই সকালবেলা উঠে চা খেয়ে মাছ মাংস সব ধুতে বসে গেলাম। দেখো না, আগের দিন কিনে রেখে দিয়েছি, জানি সকাল সকাল রান্না বসাতে হবে, তা মাংসটা ভালো করে ধুতে হবে। মাছগুলো ধুয়ে নিচ্ছি, ফ্রিজ থেকে সকালবেলা বার করে কলের তলায় দিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাংস ধোয়ার সময় না একটুখানি ভিনেগার দিয়ে দেবে, দেখবে মাংসটা একদম সাদা ধপধপ করবে, মাংস কোনো রক্ত থাকবে না গায়ে লেগে। তা কল খুলে রেখে দিয়ে পরিষ্কার করে মাংস আমি ধুয়ে নিই। এর আগের দিনে তোমরা দেখেছো আমি কল খুলে রেখে দিয়েছিলাম, কারণ মাংস লাল জল থাকবে, ও দেখতে ভালো লাগে না। দেখো মাংস মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর আমার মেয়ে জামাই ওরা এসে পড়েছে, আর আমি এর মধ্যে স্নান সেরে উঠে পড়েছি। স্নান সেরে নিচে নেমে দেখি আমার মেয়ে জামাই নাতি সবাই এসে গেছে। এসে ওরা সবে বসেছে, আর প্রচণ্ড বাইরে গরম। দেখো না, ওরা সব ঘেমে গেছে, বাইকে এসেছে, রোদটা খুব পড়েছে। আর আমার নাতিকে দেখেছো, ছোট্ট একটা পাঞ্জাবি পরে এসেছে, বাবা পাঞ্জাবি পরেছে, তাই নাতিও একটা ছোট্ট পাঞ্জাবি পরে এসেছে। আর মেয়ে শাড়ি পরেনি, কেননা বাইকে বসবে বলে বললো যে শাড়ি পরে আসবো না, আমি সালোয়ার পরে চলে আসবো। আমার ছেলে নেমে এসেছে, ছেলেকে তোমরা দেখোনি, প্রথম দেখিয়ে দিলাম। ছেলে এসেছে, দিদি এসেছে, জামাইবাবু এসেছে বলে ছেলে নেমে এসেছে। দেখো আমি স্নান সেরে সবে উঠেছি। এবার এত গরমে এসেছে বলে তাড়াতাড়ি করে হাতে একটা লস্যি ফ্রিজ থেকে বার করে জামাইয়ের হাতে দিয়েছি। জামাই খাবার আগেই দেখো আমার নাতি কি সুন্দর খেতে শিখে গেছে, টুকটুক করে টেনে নিল পাইপে ঘুরে, দেখেছো? এবার খেতে দেব জলখাবার, লুচি বানাচ্ছি। ময়দাটা মেখে রেখে স্নানে গেছিলাম, স্নান সেরে এসে আমি জানি ওরা এসে যাবে, তাড়াতাড়ি আছে, করতে হবে আজকে, ঢিলে করলে চলবেই না একদম। এই এসে তাড়াতাড়ি করে কোনো রকমে ওদের বসিয়ে রেখে এসে লুচিগুলো তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। আর তরকারিটা না, কাকুকে বলেছিলাম আমি স্নান করতে যাচ্ছি, তুমি তরকারিটা বসিয়ে দাও। কাকু তরকারিটা করে রেডি করে রেখে দিয়েছিল। আর ষষ্ঠীর বাজের দিন জানো অনেক কিছু রান্নাবান্না আছে, একটু কাকু না হেল্প করলে একা হাতে সমস্ত কিছু পেরে উঠি না। যাই হোক, আমার ছেলে মেয়ে জামাই সবারই লুচি টুচি হয়ে গেছে রেডি। এবার জামাইকে ফলার দিতে হয়, যেন চিড়ি মুরগি দই একটু দিতে হয়, ষষ্ঠীর দিন একটু ফলার খেতে হয়, তাই জন্য একটা ছোট্ট ডিশে একটু দই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়ে মুরগি, হ্যাঁ, একটু মিষ্টি এসব দিয়েছি। আর একটা ডিশে ফল কেটে দিয়েছি, আর একটা ডিশে দিয়েছি লুচি আলুর তরকারি। দেখো আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি, কেননা দেখছি কোনটা ফোলা লুচি, জামাইকে দেবো তো, লুচি যদি না ফোলা হয় কিরম দেখতে লাগে বলো তো, তাই জন্য খুব দেখে শুনে বেছে বুছে দিচ্ছি। দেখো, আর তরকারিটা তো তোমার কাকু করে রেখেছে, বললাম আমি স্নানে গিয়েছি, তোমার কাকু তরকারিটা রেডি করে রেখে দিয়েছিল। আসলে কি বলো তো, একা হাতে সব করবো তো, মানে বুঝতে পারছি না কত তাড়াতাড়ি করব, খেতে দিতে হবে, একা হাতে খেতে দেওয়া, রান্না করা সবটাই তো সামলাতে হবে, তাই না? দেখো মোটামুটি বাড়া হয়ে গেছে, ফলগুলো তোমার কাকু কেটে রেখেছিল, তাই দিতে আমার খুব সুবিধা হয়েছে। দেখতে পাচ্ছ, দেখো সব গোছানো হয়ে গেছে। দেখো জামাই বসে পড়েছে, আর ওটা হচ্ছে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি লুচি তরকারি, কেননা মেয়ের আজকে ষষ্ঠী আছে। তোমরা জানো আমাদের তো সন্তানের মায়েরা তো ষষ্ঠী করবে, তাই আমার মেয়ের দুজনেরই ষষ্ঠী আছে। আর জামাই ষষ্ঠীতে তো একটা তত্ত্ব করতে হয়, জামা কাপড় দিতে হয়, তাই জন্য মেয়ে জামাই নাতির কিছু কেনাকাটা করেছিলাম।
আমি শ্রীনিকেতন থেকেই বেশি কেনাকাটা করি। এই দেখো সালোয়ার কামিজটা মেয়েকে দিয়েছি, দেখো তো তোমরা কীরকম লাগছে, কীরকম হয়েছে সালোয়ার কামিজটা। আর জামাইকে দিয়েছি, এই দেখো সাদা গেঞ্জিটা দিয়েছি, একটা জিন্সের প্যান্ট, এই দেখো এই প্যান্টটা দিয়েছি। আর নাতিকে গেঞ্জি প্যান্ট দিয়েছি, দুটো জামা প্যান্ট দিয়েছি নাতিকে। তা ওদের সমস্ত খাবার দিয়ে জামা প্যান্ট কাপড় চোপড় যা কেনাকাটা করেছি সব দিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো যথারীতি এবার ভাতের জোগাড় করতে হবে, দুপুরের খাবার। দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর দেখো চাল নিয়ে নিয়েছি, এটা চালটা এবার ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আর একদিকে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, যে ভাত বসিয়েছি আর আলু ভাজা হচ্ছে একদিকে, কেননা দুটো ওভেনে তাড়াতাড়ি বসালে পরে একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর গরম বলো না গো, কী গরম পড়েছে, কী গরম পড়েছে, রান্নাঘরে প্রায় ঘেমে চান করে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। এই অকেশানগুলো যদি না করি তাহলে তো চলে না। দেখো আলু ভাজাগুলো আমি একটু না আলু ভাজা লাল লাল করে ভাজি, যাতে বেশ দেখতে সুন্দর লাগে, বেশ কড়া কড়া আলু ভাজা হবে। আর করেছি কি সাথে মুগের ডাল, তোমরা দেখতে পাবে আমি ইন্ডাকশানে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, কেননা এই ওভেন দুটো জড়ো হয়ে পড়েছিল বলে আমি ইন্ডাকশানটা পরে তোমরা দেখতে পাবে মুগের ডাল বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজাগুলো তোলা হয়ে গেছে, দেখছো লাল লাল করে আলু ভাজা ভেজেছি। এবার বেগুনগুলো চাকা চাকা করে কাটা হয়েছে, এইগুলো আলু ভাজা, বেগুন ভাজা আর বড়ি ভাজা, মাছ ভাজা, 4 রকমের ভাজা করেছি। বেগুনটা ভেজে নিচ্ছি। আর দেখো এই বেগুনটা, আলুটা আর তরকারি পাতির আর কাটা কুটিগুলো সবই তোমাদের কাকু কেটেছে। আমার কাটার সময় ছিল না, কেন ও যখন কুটে খেতে দিচ্ছিলো কেটে, আর তরকারিটা বসিয়ে দিয়েছিল জলখাবারের আলুর তরকারিটা, তখন আমি একটু স্নান সেরে এলাম। আর দেখো বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা কীরকম বেগুন ভাজো আমি তো জানি না, আমি কিন্তু লাল লাল করেই ভাজি। দেখো তোমাদের ভালো লাগে কি না, দেখো। আর তবে এই লাল লাল করে বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি মিষ্টি মুগের ডাল খেয়ে দেখবে আর কিছু লাগবে না, অপূর্ব খেতে লাগে। তা বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও দেখো আলুটার মতন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়েছি বেগুন ভাজা। আর ভাতটা তো ওখানে হচ্ছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি ভাতের গ্যাসটা, কেননা ভাপে খানিকটা হয়ে যাক। এবার দেখো বড়ি ভাজা করে নিয়েছি অল্প করে একটুখানি, তোমার কাকু বললে একটু বড়ি ভাজো। জামাইয়ের জন্য হওয়া মানে নিজেরও খাওয়া হবে। এবার দেখো এখানে ইলিশ মাছ করেছি, ইলিশ মাছটা ভাজতে দিয়েছি। ইলিশ মাছটা ভাজছি, কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কড়াতে ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওই দেখো ইন্ডাকশানে আমি একটু মুগের ডাল সেদ্ধ করতে বসিয়েছি, কেননা না হলে না তাড়াতাড়ি করে আমি পেরে উঠবো না। আবার ওরা সিনেমা দেখতে যাবে, বললো 3:30 বাড়ি থেকে বেরোবো, তাই 3:30-এর আগে ওদের খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তবে তো বেরোতে পারবে বলো, না হলে খুব কষ্ট হবে। বললো বেরোলে সিনেমা দেখতে যাবো, ছেলে মেয়ে জামাই সবাই ওরা যাবে। তা খুব তাই জন্য আরও তাড়াতাড়ি রান্না শুরু করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এই দেখো এই মাছটা না আমি ভাজা দেবো, তাই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা একটু কড়া হলে না ভালো লাগে। আর দেখো ওইখানে একটু আলু সেদ্ধ করতে বসিয়েছি, ওটায় আমি করবো কি জানো তো, আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটা তরকারি করব। তা আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। আমি না সবসময় তরকারি করতে গেলে তরকারির আলু একটু না ভাপিয়ে আলুর জলটা ফেলে নিই। আলু সবসময় আমি একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিই, সেদ্ধটাও হয়ে যায়, আর যে কষটা থাকে সেই কষটা চলে যায়। পরে সুগারের পেশেন্ট যারা, তারাও যদি এইভাবে আলু খায়
তাহলে তাদের কোনো অসুবিধা হবে না, সুগারটা বাড়বে না। আলু যে খেলে যে একটা সুগার বাড়বে সেই সমস্যাটা থাকবে না। এবার দেখো ইলিশ মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর ভেজে নিচ্ছি পমফ্রেট মাছটা। একটাই পমফ্রেট মাছ করেছি, কেননা ছেলে খাবে না, আমার তোমাদের কাকু খাবে না, তাই জামাইয়ের জন্যই একটা বড় পমফ্রেট মাছ ভেজে নিলাম। আর ইন্ডাকশানে মুগের ডালটা যথারীতি সেদ্ধ হচ্ছে, কেননা মুগের ডাল দিয়ে ভাজাগুলো খাবে। এবার দেখো এই তেলটার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখেছো চিংড়ি মাছগুলো কীরকম সাইজে রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো এবার কড়াতে ভাজতে বসিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এইটা আলু আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করব, বুঝলে। আর চিংড়ি মাছগুলো না খুব কড়া করে ভাজতে নেই, কড়া করে ভাজলে যখন তরকারি রান্না হবে একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই হালকা করে একটু ভেজে নিতে হয় চিংড়ি মাছটা। তাই তোমরা দেখো আমি অল্প হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর আলুটা যথারীতি ওই ওভেনে সেদ্ধ হচ্ছে, আর ইন্ডাকশানে মুগের ডালটা তো অবশ্যই সেদ্ধ হয়ে যাচ্ছে। শুধু সাঁতরে নিলেই আমার মুগের ডালটা হয়ে যাবে। আর ফুলকপি তরকারিটা করতে বেশি সময় লাগবে না, কেননা আলুটা তো সেদ্ধ হয়েই থাকছে। এবার দেখো ফুলকপির তরকারিটা করবার জন্যে যা মশলা লাগবে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো এই মিক্সির মধ্যে দিয়েছি কি আদা আর রসুন। এবার দেখো পেঁয়াজ কেটে রেখেছি, ওই থেকে খানিকটা পেঁয়াজ আদা রসুনের সাথে দিয়ে দিচ্ছি। শুধু তরকারিটা হবে সেই জন্যেই অল্প একটুখানি পেঁয়াজ দিচ্ছি। এটা শুধু ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করব তারই মশলা রেডি করছি। এবার ফুলকপিটা একটুখানি তেলে ভালো করে ভেজে নিচ্ছি, কেননা এখনকার অসময়ের কপি তো একটুখানি ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। আর শীতকাল হলে তোমার এত কপি লাল করে ভাজার কোনো দরকার পড়ে না, একটুখানি নেড়ে নিলেই ভালো লাগে কপিগুলো খেতে। কিন্তু এখন তো তা হবে না, একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। তা ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দেখো অল্প যে তেল ছিল ওই তেলের মধ্যেই আলুর জলটা ফেলে আলুগুলো একটু নেড়ে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিলে কী হবে, আলুটা এমনি সেদ্ধই হয়ে এসছে প্রায়, আর একটু ভেজে নিলে কি আর একটু সুন্দর খেতে লাগবে। যে কোনো জিনিস একটু ভেজে ভুজে করলে পরে খেতে তো টেস্ট হবেই। তাই ওই তেলটার মধ্যে আলুটা ভেজে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিলাম খানিকটা নুন। একবারে তরকারিতেও এই নুনটা কাজে লেগে যাবে, আর পরে আমার নুন দিতে কাজে লাগবে না। আর নুন দিয়ে দিলে আলুটা কী বলো তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর আলুগুলোর মধ্যে নুনগুলো ঢুকে যায়। এবার আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভাজা হয়ে এসছে। এবার আমি এর তেলের মধ্যেখানেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম, আর দিচ্ছি কি একটু জিরে, গোটা জিরে, জিরে বলো না, সেই জিরে, গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিলে কী হয়, ওই তেলটাতেই জিরেটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর দেখো পেস্টটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছি ওটা হয়ে গেছে। এবার ওটা এই আলুটার সাথে একটু কষে নেবো। আর মশলা তুমি যত কষবে তত তরকারিটার টেস্ট ভালো হবে, আর না হলে পরে কী বলো তো কাঁচা মশলার গন্ধ ছেড়াতে। তাই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার বাটিটাতে একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাগুলো নষ্ট হবে, তুমি সেই জন্যে নষ্ট করতে ভালো লাগে না, তাই ধুয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। আমি একটু বেশি ঝাল খাই তোমরা জানো, তাই লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে, আমি সব সময় বলি যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। আমি একটু বেশি ঝাল খাই, তাই আমি সব তরকারিতেই বেশি করে ঝাল দিই। আর দিলাম কি দেখো হলুদ গুঁড়ো। আর দেখো তরকারিতে তো একটুখানি চিনি লাগবেই, সব তরকারিতেই একটু চিনি মিষ্টি দিতে হয়। নুন ঝাল মিষ্টি সব থাকলে, ব্যালেন্স থাকলে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। তা আমি চিনি দিই না, আমি সুগার দিই। দেখো এটা দিয়ে একটুখানি বেশ ভালো করে কষে নিচ্ছি, আলুটা দিয়ে সুন্দর করে মশলাটা কষে নিচ্ছি।
এবার কষতে কষতে যখন মশলাটা একদম গায়ে মাখা মাখা লেগে যাবে তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে, কেননা তাহলে না হলে না একটা পুড়ে যাবে মশলাটা। এবার দেখো কষা হয়ে গেছে অনেকক্ষণ, তারপর কপিটা দিয়ে দিলাম। আর কাপড়টা দেখো গরমে ভিজে একেবারে ঘামে একেবারে জবজব করছে কাপড়গুলো না। তারপর সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো, মশলাটা আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি দেখো কি জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম। আর দেবো কি দেখো একটু ধনে গুঁড়ো, প্যাকেটই আছে প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছি। দেখবে তোমরা বাড়িতে চিংড়ি মাছ আলু ফুলকপি দিয়েও হয়, আর চিংড়ি মাছ আলু পটল দিয়েও হয়, জানো তো। আর এই তরকারিটা করার সময় একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো, যেহেতু মাছ থাকে না তাই জন্য একটু রসুন আদা পেঁয়াজ দিয়ে করলে, গরম মশলা ঘি সমস্ত কিছু পড়ি না, তরকারিটা আপনি হতে খুব সুন্দর টেস্ট হয়ে যায়। এবার দেখো সমস্ত তরকারিতে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, মশলাপত্র দিয়ে নেড়ে নিলাম। মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এবার এক এক করে করা হবে। এবার দেখো একটুখানি বললাম তোমাদের, ফুলকপির তরকারিতে একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। তা আমি একটু অল্প করে ঘি দিলাম, কেননা শরীর তো সবারই ভালো নয়, এত ঘি এত রিচ রান্নাটাও অনেকে সহ্য করতে পারবে না। কিন্তু এইসব রান্না একটু রিচ করে না করলে না খেতে ভালোও লাগবে না। এবার দিচ্ছি একটুখানি শাহি গরম মশলার প্যাকেটে করে আনা ছিল, ওই গরম মশলা একটুখানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু তরকারিটা আলুটা সেদ্ধ আছে আর কপিটা ভেজে নিয়েছি, তাই জন্য বেশি সময় একদমই লাগবে না। দেখো তোমরা তরকারিটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি তরকারিটা ঢেলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা ঢালা হয়ে গেছে। তরকারিটার রং দেখেছো, লাল অপূর্ব অপূর্ব। আমি নিজে করলে কি হবে বলো, তরকারির রংটা হয়েছে দুর্দান্ত। তোমরা কি বলো, রংটা দেখেই খেতে ইচ্ছে করবে, তাই নাকি? দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। এবার করছি কি বলো তো, পমফ্রেট মাছটা একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে পমফ্রেট মাছটা একটু ঝাল করবো, তাই পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশে চিংড়ি মাছের তরকারিটার দিকে অনবরত চোখটা চলে যাচ্ছে, চোখটাকে কিছুতেই আটকাতে পারছি না, দেখতে পাচ্ছ। আর তোমাদেরও দেখবে অলরেডি চোখটা চলে যাবে ওই ফুলকপির তরকারির দিকে। যাই হোক, আমার ডালটা ভিট ভিট করে সেদ্ধ হচ্ছে, একদম কমিয়ে রেখেছি। এবার এখানে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছটা ভাজা আছে, কাজেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার মাছটা আমি দিয়ে দিলাম। দেখো রান্না করছি আর ঘাম মুছছি, বুঝছো, কাপড় দিয়ে মুখ মুছে মুখ লাল হয়ে গেছে এখন। এবার একটুখানি অল্প করে জল ঢেলে দিলাম। এতে আর কিছু পড়বে না, একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো এসব দেবো, আর লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। এই দেখো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আর প্রেশারে
আমার নাতির জন্য একটুখানি চিকেন স্টু মতন করে দিয়েছি, ও ভাত দিয়ে খাবে, কেননা ও তো এত ঝাল তরকারি পাতি খেতে পারবে না, তাই ওর জন্য একটুখানি চিকেন স্টু করে দিয়েছি। দেখো ধনে পাতাটা ধোয়া হয়ে গেছে, এবার ওই পমফ্রেট মাছটার ঝালটার ওপর ধনে পাতাটা দিয়ে দেবো। আর পমফ্রেট মাছ রান্না করো বা যে তরকারি রান্না করো, অল্প একটুখানি একটু বেশি তেল দিলে তার টেস্টটা খুব সুন্দর হয়। একদম কম তেলে রান্না করলে সেই তরকারি টেস্ট হয় না। আর দেখো আমি মাথা নাড়ছি, নাতি বারবার রান্নাঘরে চলে আসছে আমার কাছে, আমার হাত ধরে ঘরে নিয়ে চলে যাচ্ছে। আর ঘরে বসলে হবে না, অত ছোটো ছেলে, ও তো অত বোঝে না, তাই বারবার ভাবছে কি দিদুন ঘরে চলে চলুক, আমার সাথে খেলবে। আর বুঝতে পারছে না, খেললে পরে রান্নাটা হবে না। যাই হোক, এবার পমফ্রেট মাছটা দেখো হয়ে গেছে। পমফ্রেট মাছের ঝালটা দেখো তোমরা, দেখে কি মনে হচ্ছে, কীরকম হয়েছে? আরে খেতে হবে কেন, রান্না দেখে বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে, তাই নাকি? দেখো পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে, তবে অবশ্যই একটু তেল দিয়ে, বেশি করে তেল লেগেছে। এই তরকারি করতে গেলে বা ভালো কিছু করতে গেলে একটু তো তেল লাগবেই, বলো না? যাই হোক, পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু ইলিশ মাছটা করবো। ইলিশ মাছের ঝালটা, ইলিশ মাছটা একটু সর্ষে দিয়েই করা হবে, তাই পমফ্রেট মাছটা আমি পেঁয়াজ দিয়ে করলাম। সব যদি সর্ষে বাটা দিয়ে করি না, খেতে ভালো লাগবে না, তাই পমফ্রেট মাছটা একটু পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে করে দিলাম। এবার করবো কি বলো তো, এই ইলিশ মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। কড়াই তেল দিয়ে দিলাম, এবার একটা কাঁচা লঙ্কা আর এই সর্ষে বেটে রেখেছি, এই সর্ষের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা তেলে ফেলে দিলাম, দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এই দেখো সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। দেখো মাছগুলো আগে ভেজে নিয়েছি, তাই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর সর্ষে এখনকার ইলিশ হলেও কিন্তু এই মাছটা খুব সুন্দর টেস্ট এবং গন্ধ দুটোই ছিল, জানো তো। যাই হোক, ইলিশ মাছটা সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে আমার। দেখো এই ইলিশ মাছটার এক পেটে ডিম ছিল। দেখো সর্ষেটা ঢেলে নিলাম, সর্ষে ইলিশ রেডি হয়ে গেল আমার। যেটা এবার রান্না করব সেটা হলো চিকেনটা আমি ভালো করে ধুয়ে তাতে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আদা রসুন আলাদা পেস্ট করে রেখে দিয়েছি মাংসটা করবো বলে। এবার বসাবো চিকেনটা। আমি মটন করিনি, কেননা মটন আমার ছেলে খায় না, জামাই চিকেন ভালোবাসে, আর আজ তো আমরা কেউ খাবো না, তাই যদি চিকেনটাই মোটামুটি করে নিয়েছি। আর এরা মটন খায় না একদমই, আমার ছেলে তো একদম মটন খায় না, আর আমার জামাইও চিকেনটাই পছন্দ করে, মটন অত পছন্দ করে না, রেডটা একদমই পছন্দ করে না। মাংসটা বসাবো বলে মাংস ফোড়নটা দিচ্ছি। দেখো মাংস ফোড়ন, না 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 সরি, এটা মাংস হচ্ছে না, এটা বসাচ্ছি কি বলো তো, ডালে ফোড়ন দিচ্ছি। মাংসটা তো হবেই, করবো লাস্ট করবো, কেননা মাংসটা করে ফেললে আমি ডালটা সামলাতে পারবো না। এবার দেখো ডালে ফোড়ন দিয়েছি, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে,
এটা হচ্ছে মুগের ডাল, জানো তো, মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, ওই ডালটা দিয়ে দিলাম, দিয়ে ওই ডালের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, ডালটা একটু চাপ চাপ হয়েছে, অল্প একটুখানি জল মেশাতে হবে। দেখো মুগের ডালে একটু চিনি দেবো, কেননা মুগের ডালে একটুখানি মিষ্টি মিষ্টি হয়, যে তোমরা আগে দেখেছো যে আলু ভাজা বেগুন ভাজা করেছি, ওইটা দিয়ে মুগের ডালটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। মুগের ডালটা একটু ফুটে যাচ্ছে, আর দিচ্ছি দেখো অল্প করে কাজু বাদাম দিয়ে দিলাম ডালের মধ্যে। মুগের ডালে তুমি কাজু বাদাম কিশমিশ সব দিতে পারো, খেতে আরও সুন্দর খেতে লাগবে, জানো তো। আর এই দিতে হবে অবশ্যই একটুখানি ঘি দিতে হবে মুগের ডালে, আর চিনি দিতে হবে। মুগের ডালে একটুখানি মিষ্টি মিষ্টি হয় তো, তাই মুগের ডালে একটুখানি চিনি দিতে হবে। দেখো একটু বেশি করেই চিনি দিচ্ছি, কারণ মুগের ডালটা একটু মিষ্টি হবে। এবার ডালটা একটু ফুটতে দেখো, শুরু করছে ফুটতে ডালটা একটু ফুটে গেলে ডালটা নামিয়ে নেব। দেখেছ মাথা, তাড়াতাড়ি রান্না করবো বলে না কী করছি, কী হচ্ছে না। দেখো ডালটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কি অল্প একটু ঘি। তো নিরামিষই তরকারি বলো বা মুগের ডাল, তো অবশ্যই একটু ঘি দিলে স্বাদটা পাল্টে যায়, খেতে খুব সুন্দর লাগে। তা মুগের ডালে ঘিটা দিয়ে দিয়েছি, ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ডালটা রেডি হয়ে গেছে। ডালটা ফোড়ন দেওয়ার পরে একটু ফুটলে কি এই ফোড়নের এই জিরে শুকনো লঙ্কার সেন্টটা খুব সুন্দর ছাড়বে। আর দেখো আমি রান্না করে নেই তো, এই সময়টায় আমার নাতি আমাকে সেই হাত ধরে ঘরে নিয়ে চলে গেছে, জানো, কোনো রকমের হাত ছাড়িয়ে আবার পাড়িয়ে এসেছি। দেখো ডালটা ফুটে গেছে। এর আগের দিন আমি টকের ডাল করেছিলাম, এটা করছি মুগের ডাল, কাঁচা মুগের ডাল। মুগের ডালটা শুধু সেদ্ধ করে নিয়েছি, আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন মিষ্টি দিয়েছি, দিয়ে এই ডালটা করেছি। আর অবশ্যই এই ডালে ঘি দিতে হবে, আর অনেকে কিশমিশ আর কাজু বাদাম দেয়, আমি কিশমিশটা দিইনি, যেহেতু অনেকটা চিনি দিয়েছি বলে কিশমিশটা দিইনি, কাজু বাদাম দিয়েছি। তা ডালটা রেডি হয়ে গেছে, ঢেলে রেখে দিয়েছি। এবার যেটা করছি মাংস, লাস্ট ফিনিশিং হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে ফোড়ন দিচ্ছি, মাংসের আগে ছোটো এলাচ দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তারপর ছোটো এলাচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটা সুন্দর সেন্ট ছাড়বে বলে। আর দেখো তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, কারণ তেলে একটু রসুনটা আগে ফেললে পরে কি রসুনের ভাজা ভাজা একটু হয়ে যাবে। মশলাটা একটু নেড়ে নিলাম। এবার দিলাম পেঁয়াজের পেস্ট, আমি পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে রেখে দিয়েছিলাম। অনেকে মাংসর মধ্যে মাখিয়ে নেয়, আমি মাখাই না, কড়াতে দিয়ে দিই, কেননা আদা রসুনটা আগে কড়াই দিলে রসুনটা ভাজা হয়ে যায়, তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে তেলে ভালো করে নাড়াচাড়া করার পর আমি মাংসটা ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার দিচ্ছি কি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর অনেকটাই লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ মাংস যদি ঝাল না হয় খেতে ভালো লাগবে না, তাই বেশি পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো,
আর দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে জিরে। তাহলে মশলার মধ্যে আদা, জিরে, রসুন, ধনে সমস্ত কিছু মশলাই এখানে দেওয়া হলো। এবার দিচ্ছি দেখো সুগার ফ্রি। মাংসতে তো সবই লাগে না, আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ সব কিছু লাগে। এবার দেখো মশলাটা একটু কষা হয়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেখো অল্প একটুখানি হলুদ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এবার মাংসটা ভর্তি, কড়াটা না একদম ভর্তি হয়ে গেছে, তাই সাঁড়াশি করে ধরে আমাকে নাড়তে হচ্ছে, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা আগে কড়ায় খুব ভালো করে কষে নিচ্ছি। তোমরা আজকের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা দেখো, বাদ দিও না। কোথায় গেলে একবার শোনো। আমি এটা করছি, তোমাদের দেখাতে পারছি, এটাই আমার খুব ভালো লাগে যে তোমাদের সাথে আমি সমস্ত কিছুটা শেয়ার করতে পারছি। আর তোমরা দেখছো, এই জন্যে আমি খুব খুশি হচ্ছি, কেননা আমার এই ব্লগটা যে তোমরা দেখছো, এই জন্যে আমার তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। সব সময় তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ভালো করে কষছি। আর যারা দেখছো তারা দেখে চলে যেও না, একটুখানি সাবস্ক্রাইব করো, তাহলে পরে আমার খুব উপকার হবে। তোমরা দেখো, দেখে খুশি হয়ে সাবস্ক্রাইবটা একটু করো। অল্প একটুখানি দেখো কাজু বাদাম পড়েছিল, তা ওটা নষ্ট করব কেন, মাংসের মধ্যে দিয়ে দিলাম। অন্য দিন আমি কাজু বাদাম পেস্ট করেও মাংসতে দিই, কিন্তু আর ভালো লাগলো না, জানো তো। এই গরমে এত রান্না করতে না কষ্ট হচ্ছে, আমি আর পেস্ট না করে এমনিই দিয়ে দিলাম। এবার দেখো একটু মিট মশলা দিলাম, আর দিচ্ছি একটুখানি গরম মশলা, শাহি গরম মশলার প্যাকেট আনা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, কেননা খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে দেওয়ার পর মাংসটাকে কড়াতে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে সেদ্ধ করে কড়াতে ঢেলে দিলে না, একটুখানি ফুটিয়ে নিলাম, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দিয়েছি বন্ধ করে, যে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো অল্প একটুখানি পোলাও রান্না করছি। পোলাও তো অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে করব। তার আগে পুরোটা ঘি না দিয়ে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়েছিলাম, দিয়ে ঘিটা দিয়েছি। এবার কি দিচ্ছি দেখো, এর মধ্যে একটু তেজপাতা দিচ্ছি, দেখো মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার দিচ্ছি দেখো গরম মশলা, গোটা গরম মশলা,
এর মধ্যে আছে লবঙ্গ, দালচিনি, ছোটো এলাচ, হ্যাঁ, একটু জায়ফল, জয়িত্রী সব কিছু রয়েছে। ওগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই গোটা গরম মশলাটা একটুখানি দেবার ভাজা হয়ে যাবার পর এই গোবিন্দভোগ চালটা দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি বাটিতে। এবার দেখো, তোমরা গোবিন্দভোগ চাল যে যে বাটির মাপ করে নেবে সেই বাটির মাপ করে তোমরা জল নেবে। যদি 2 বাটি চাল নাও গোবিন্দভোগ চাল, তাহলে তোমরা 4 বাটি জল নেবে, হ্যাঁ, ডবল জল নেবে। তাহলে পরে কি ওই জলের মধ্যেই তোমার চালটা সেদ্ধ হয়ে যাবে আর পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর পোলাওয়ে তোমরা অনেকে ফুড কালার দাও, কিন্তু আমি পোলাওয়ে ফুড কালার দিই না, অল্প একটুখানি নিয়ে হলুদ দিয়ে দিই। যা ধরুন বাসন্তী পোলাও বলো বা যাই বলো, আমরা একটু হলুদের রঙটা, পোলাওয়ের রঙ তো একটু হলুদই হবে, তা রঙটার জন্য আমি একটু হলুদ দিই। আমি ফুড কালার ব্যবহার করি না। দেখো একটুখানি হলুদ দিয়েছি, খুব সুন্দর, দেখো রঙটা হলুদ মতন চলে এসেছে। এবার এই তেলটার মধ্যে বা অল্প ঘিটার মধ্যে দিয়ে চালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ বেরোবে। তারপর ওই বললাম যে চালটা নেবে তার ডবল জল দিতে হবে, মাপ করে সেই জলটা দিয়ে দিলে আর গ্যাসটা একটু কমিয়ে রেখে দেবে। দেখবে ওই জলের মধ্যেই পোলাওটা পুরো রেডি হয়ে যাবে আর পোলাওটা একদম ঝরঝরে হবে। আর পোলাও করতে গেলে তো অবশ্যই চিনি লাগবে, একটু বেশি পরিমাণেই চিনিটা লাগবে। আর দিয়ে দিচ্ছি দেখো কাজু বাদাম দিচ্ছি, কিশমিশটা দিইনি, কাজু বাদাম দিয়েছি, আর দিয়েছি দেখো চিনি, বেশি পরিমাণে চিনি লাগবে। পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু বেশি চিনি লাগবে। আর প্রায় 3 চামচ মতন চিনি দিলাম। আর যে বাকি ঘিটা ছিল ওটা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার দেখো, দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই হয়ে গেছে, জলটা মরে গেছে। একটু নাড়িয়ে দিলাম, চিনিটা একটু নাড়িয়ে দিলে কি এদিক ওদিক মতন হয়ে যায়, চিনিটা গলতে শুরু করবে। পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো। আর মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে কড়ায় ঢেলে দিয়েছি, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ছেলে জানো তো একটুখানি মাংস শক্ত থাকবে না, একটু নরম নরম থাকবে, তাই জন্য একটুখানি একটা সিটি ফেলে নিয়ে কড়াইয়ে ঢেলে দিই, তাহলে সুন্দর মতন মাংসটা হয়ে যায় আর এবং তাড়াতাড়িও হয়ে যায়। এবার দেখো জামাইয়ের খাবার রেডি করে রেখে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি জামাইকে। ছেলে জামাই খেতে বসে পড়েছে টেবিলে। আর এখানে দেখো মেয়ে খাচ্ছে, মেয়ে ষষ্ঠী, তাই মেয়ে কলার খেলো। আর ওরা খেয়ে বেরিয়ে যাওয়ার পর আবার আমরা খেতে বসেছি। আমিও দেখো ফলার খাচ্ছি, চিড়ে, মুরগি, কলা, আম, দই এইগুলিই খাবো। আর তোমার কাকু খেতে বসেছিল, খেতে বসে আবার ও উঠে পড়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের। আর গুড ইভিনিং দিয়ে বিকেলটা শুরু করলাম তোমাদের। আর তোমাদের কাকু গেছে বিরিয়ানি আনতে, দাদা বৌদি বিরিয়ানি আনতে চলে গেছে। আমি খাচ্ছি, আমি কালকে আইনি, আমাকে দেয়
টুকু হাঁসওয়ালা খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর টুকু মাম গেছে, পাপা মামাম সব সিনেমা চলে গেছে, মামা সিনেমা চলে গেছে, সবাই সিনেমা চলে গেছে। টুকু আমার কাছে রয়েছে, তাই না টুকু? টুকু আমার কাছে রয়েছে। টুকু খুব ভালো ছেলে, খাই করেছে, ঘুমু করেছে, আবার বিকালবেলা উঠে পড়েছে, খাই করেছে, তাই না বাবা? টুকু দেখি তো বাবা, টুকু হাগিসটা পাল্টে নাও, হাগিসটা। পাল্টে দি হাগিস, লোক তো দেখতে পাবে। দেখো সেজেছে, দেখো কোথায় গেল? মুখে দেখা, মুখে দেখা, মুখে দেখা। সুন্দর, কি সুন্দর কাজ। দেখো কি অবস্থা, দেখো আর সারাদিন কীরকম কী কাণ্ড করেছে দেখো, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যের সময় এইসব করছে, আমার নাতির সঙ্গে সময়টা কেটে গেছে। তোমাদের কাকু গেছে বিরিয়ানি আনতে, কেননা এবেলা আমি বলেছিল যে তোমাকে রান্না করতে হবে না, আমি বিরিয়ানি কিনে আনবো। তাই দাদা বৌদি বিরিয়ানি কিনতে তোমাদের কাকু চলে গেছে, আর নাতি আমার কাছে রয়েছে। দেখছো খুব পায় না, একটুখানি ছেলে কি। কাকু চলে এসেছে, কাকু বিরিয়ানি নিয়ে চলে এসেছে, রাত্রিবেলা এসেছিল খেতে দিতে, আর রাত করেই গেছিলো, তাহলে গরম গরম পাওয়া যাবে। একবারে নিয়ে আসার পর খাবারটা বেড়ে, রাত্রিবেলা খাবার বেড়ে দিচ্ছি, বিরিয়ানিটা তোমরা দেখা হয়েছে। দেখো দাদা বৌদি বিরিয়ানি ব্যারাক করে, যে দাদা বৌদি বিরিয়ানি আছে বিরিয়ানি আনা হয়েছে, আর দিয়েছে বিরিয়ানির সাথে দেয় স্যালাড দিয়েছে। আর দেখো দাদা বৌদির বিরিয়ানি লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। দাদা বৌদি, আর আমার তো কষা মাংস ওবেলা ছিল, আর সেটা স্যালাড আছে, আর এখানে ধনে পাতার একটা চাটনি থাকে, আর ওবেলা চিকেন। এখানে ব্লগটা শেষ করছি, সেটা ভালো থেকো, সুস্থ থাকো। আর এই বিরিয়ানিতে অবশ্যই লেগ পিস আমাদের পর্যায়ে তোমরা